ঠিক আছে, তো আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে ম্যাথ ফার্স্ট পেপারের উপরে ক্লাস। তো ম্যাথ ফার্স্ট পেপারের আমরা যেই চ্যাপ্টারটা এই লাইভ ক্লাসগুলোতে কভার করব সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, ওকে আচ্ছা, তাহলে আমরা আজকের লেকচারে যে টপিকগুলো দেখব বা দেখার ট্রাই করব সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের পরিচয়, ম্যাট্রিক্সের আকার, ক্রম, মাত্রা, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে, জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কয়েকটা প্রবলেম আমরা সলভ করে আমরা আমাদের আজকের লেকচারটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমে ম্যাট্রিক্সের পরিচয়। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে, কারণ তোমাদের 9-10 পর্যন্ত বা 10 পর্যন্ত ম্যাট্রিক্স জিনিসটা কি এটা তোমরা জানতাই না, বা বলতে পারো যে ইন্টারমিডিয়েটের লাইফে ম্যাট্রিক্স জিনিসটা তোমরা প্রথম দেখতেছো। ঠিক আছে, এটার যে কত কাজ হায়ার স্টাডির মধ্যে এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে, তো বলতে পারো যে ম্যাট্রিক্সের জন্য তোমরা একেবারে জিরো লেভেলে আসো। ঠিক আছে, তো আমরা এই জিরো লেভেল থেকেই শুরু করব। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে যতটুকু পর্যন্ত এই ম্যাট্রিক্সটা আছে আমরা ততটুকুই করার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের বুঝতে হবে ম্যাট্রিক্স জিনিসটা কি। ওকে, আচ্ছা, তাহলে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো ম্যাট্রিক্স কি বলছে, যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য কতগুলো সারি, সারির এখানে ব্র্যাকেটে দেখো লেখা আছে আনুভূমিক রেখা। ঠিক আছে, আনুভূমিক রেখা, তো এই জিনিসটা কি সেটাতে আমরা একটু পরে আসতেছি। ও কলাম, কলামে লেখা আছে উলম্ব রেখা। আচ্ছা, তো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য কতগুলো সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার কাঠামো তৈরি হয়। তাহলে ম্যাট্রিক্সটা কি, আমাদের একটা আয়তাকার বিন্যাস বা কাঠামো, তাকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, মানে আমরা বিজ্ঞান এবং মানে ম্যাথের বিভিন্ন তথ্যকে আমরা কি করব, কতগুলো সারি এবং কতগুলো কলামে আমরা সাজাবো, তাহলে যে আয়তাকার কাঠামো বা বিন্যাস তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে সেটা কি, ধরো এই যে আমাদের এখানে একটা সমীকরণ আছে, সমীকরণ জোট। ঠিক আছে, খেয়াল করো, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই যে দেখো আমার এখানে একটা সমীকরণ জোট আছে। ঠিক আছে, মানে এটাকে বলে সিস্টেম অফ ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এই সমীকরণ দুইটা সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো, কিন্তু না, আমার এখানে মান বের করতে হবে না। তাহলে এটাকেই আমি ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাতে চাই। তাহলে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাতে চাই তাহলে দেখো লিখে রাখছি যে সমীকরণ জোটের ম্যাট্রিক্স হবে 5 2 4 1 3 -7। কিভাবে লিখছি, এই যে দেখো আমার যে প্রথম সমীকরণটা আছে এখানে এক্স এর সহগ কত 5, ওয়াই এর সহগ কত 2, আর ধ্রুবপদটা হচ্ছে 4। এইটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখছি 5 2 4। ঠিক আছে, এক্স এর সহগ 5, ওয়াই এর সহগ 2 আর ধ্রুবপদ 4, এই যে 5 2 4। ওকে, আবার নিচের সমীকরণটার জন্য এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ 3, ধ্রুবপদ -7। আচ্ছা 1 3 -7। ওকে, তাহলে এই যে সিস্টেম এটাই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স সিস্টেম। ওকে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু পরে দেখি। আচ্ছা, ম্যাট্রিক্স প্রকাশ করতে হয় সাধারণত ব্যবহার করে আমরা এটাকে আবদ্ধ করে রাখবো। ক্লিয়ার? যেমন খেয়াল করো এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 5 2 4 1 3 -7। এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি আটকায় দিই তাও এটা ম্যাট্রিক্সে বোঝাবে। অথবা এটাকে যদি আমি নর্ম দিয়ে আমি প্রকাশ করি 1 3 -7, এই যে ডাবল পার্ট দিয়ে দিলাম, তাহলে এটাও ম্যাট্রিক্সে নির্দেশ করবে। কিন্তু তোমাদের বইয়ের মধ্যে তোমরা এই জিনিসটা পাবা না। এই যে নর্ম দিয়ে যে প্রকাশটা আমি করলাম লাস্টেরটা, এই যে এটা সচরাচর তোমাদের বইয়ে দেখবা না। ঠিক আছে, তোমাদের বইয়ে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি আনুভূমিক রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাসকে সারি বা রো বলে। মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে আনুভূমিক বরাবর যে সংখ্যাগুলো থাকবে, সংখ্যার বিন্যাস, ওইটাকে আমরা সারি বা রো বলতে পারি। আর উলম্ব রেখা বরাবর অবস্থিত সংখ্যার বিন্যাসকে কলাম বলে। ওকে, আচ্ছা সেটা কিরকম, ধরো এই যে দেখো আমি একটা ম্যাট্রিক্স নিলাম। ওকে, আচ্ছা এখন এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম সারি। খেয়াল করছো যে আনুভূমিক রেখা বরাবর সংখ্যার বিন্যাস, এটাকে আমরা বলতেছি সারি। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের প্রথম সারি।
তারপরে এটা হচ্ছে দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে তৃতীয় সারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে উলম্ব রেখা বরাবর সংখ্যার যে বিন্যাস, এটাকে আমরা কি বলি? কলাম। কলাম বলি। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। ওকে, উলম্ব রেখা বরাবর এটা দ্বিতীয় কলাম, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম। ওকে, তাহলে আমরা সারি কলাম সবগুলোকে যদি একসাথে দেখি, তাহলে দেখো এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। ওকে, তার মানে আমি যে ম্যাট্রিক্সটা লিখছি তার মধ্যে আমি সারি কয়টা পেলাম? 3টা। কলাম কয়টা পেলাম? 3টা। তাহলে ম্যাট্রিক্সের সারি কলাম কি বোঝা গেছে? মানে আমরা এতটুকু আর কি মানে দেখার ট্রাই করলাম যে ম্যাট্রিক্স জিনিসটা কি। ঠিক আছে, মানে আমরা দেখলাম যে একটা সমীকরণকে আমি ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ওকে, তারপরে ম্যাট্রিক্সকে কি কি দিয়ে প্রকাশ করা হয়? ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, নর্ম। ওকে, নর্মটা তোমাদের বইয়ে নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখলাম যে আমাদের আনুভূমিক রেখা বরাবর যে সংখ্যার বিন্যাস তাকে বলা হয় সারি বা রো, উলম্ব রেখা বরাবর যে সংখ্যার বিন্যাস তাকে বলা হয় কলাম। ওকে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরেরটাতে চলে যাই। পরের টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার, ক্রম ও মাত্রা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি? দেখো, m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোন ম্যাট্রিক্সকে m/n আকারের বা ক্রমের বা মাত্রার ম্যাট্রিক্স বলে। মানে ধরো একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা m, কলাম সংখ্যা n, তাকে আমি কি বলবো? তার আকারটা কত? m/n। কি পড়তে হবে এই জিনিসটাকে? দেখো, পড়তে হবে কিন্তু m/n, মাঝখানে কিন্তু এই যে গুণ চিহ্ন, কিন্তু এটাকে পড়তে হবে কি? বাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটা কিরকম? আচ্ছা, তারপরে খেয়াল করো, কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা এর সারি এবং কলাম সংখ্যার গুণফলের সমান। আচ্ছা, ভুক্তি কি? ভুক্তি হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সটার মধ্যে কতগুলো উপাদান আছে, এটাকে বলা হয় ভুক্তি। ওকে, আচ্ছা, তাহলে মোট ভুক্তির সংখ্যা কি হবে? সারি ও কলাম সংখ্যার গুণফলের সমান। সেটা কিরকম আমরা একটু দেখা ট্রাই করি। ধরো এই যে একটা ম্যাট্রিক্স আমি নিলাম, এই ম্যাট্রিক্স উপাদানগুলো কি কি? 3 4 5 প্রথম রোতে আছে, দ্বিতীয় রোতে হচ্ছে 6 7 8। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের সারি কয়টা আছে খেয়াল করো তো। এই যে একটা সারি, দুইটা সারি। কলাম কয়টা আছে ম্যাট্রিক্সটাতে? কলাম এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। ওকে, তার মানে এই ম্যাট্রিক্সটার আকার কত হবে? সারি বাই কলাম। ঠিক আছে, সারির সংখ্যা হচ্ছে আমাদের 2 বাই কলামের সংখ্যা কত? 3। এখন আমি যদি 2 আর 3 কে গুণ করে দেই, গুণফল কত হয়? 6। তার মানে এই ম্যাট্রিক্সটার মধ্যে আমাদের উপাদান সংখ্যা কয়টা বা ভুক্তি সংখ্যা কয়টা? 6টা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই যে বি একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের আমার সারি কয়টা? দেখো এই যে একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? কলাম কিন্তু একটা, এই যে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের আকার কত হবে? 3/1। তাহলে এটার মোট ভুক্তি সংখ্যা কত? 3। গুণ করে দিলাম, কলাম আর সারি গুণ করলে মোট ভুক্তি সংখ্যা পাওয়া যায়। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এইখানে আমার সারি কয়টা? সারি কিন্তু একটা। কলাম কয়টা? কলাম এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। একটা সারি, চারটা কলাম। ম্যাট্রিক্সের আকার কি হবে? 1/4। ওকে, আর মোট ভুক্তি সংখ্যা কত? 4। তাহলে গুণ করলে আমরা মোট ভুক্তি সংখ্যা পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের আকার কেমন হবে, তার মধ্যে কতগুলো ভুক্তি বা উপাদান থাকবে, সেটা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এখন ম্যাট্রিক্সকে আরেকটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এই যে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা তোমরা বইয়ে দেখবে অনেক জায়গায় এটা দেওয়া আছে যে এ আই জে। ঠিক আছে, সাধারণত ম্যাট্রিক্সকে এ আই জে দ্বারা সূচিত করা হয়, যেখানে আই হচ্ছে 1 2 3, এম সারি সংখ্যা এবং জে হচ্ছে 1 2 3 এন কলাম সংখ্যা। এখন বই বেশিরভাগ বই দেখবা এইটা দিয়ে প্রকাশ করছে। এখন এই জিনিসটা কি? এটাই কিন্তু ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই জিনিসটা এখন আমরা বোঝার ট্রাই করব। ওকে, যে এ আই জে আসলে কিভাবে ম্যাট্রিক্স নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটা একটু খেয়াল করো। যে ধরো যেমন এই যে 3/3 আকারের একটি ম্যাট্রিক্স এ হলে এ আই জে 3/3 এইটা এমন হবে। কিভাবে? দেখো, ম্যাট্রিক্সের আকার কত বলো তো? 3/3। তার মানে আমার সারি কয়টা? এটা হচ্ছে রো,
এটা হচ্ছে আমার কলাম। তাহলে সারি কয়টা থাকবে বা রো কয়টা থাকবে? 3টা। কলাম কয়টা থাকবে? 3টা। বোঝা গেছে? তার মানে এ আই জে 3/3, তার মানে এখানে আমার ম্যাট্রিক্সটা এরকম হবে যার 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তাহলে এইটা বানাবো কিভাবে? দেখো, তাহলে সারির সংখ্যা কত? 3। কলাম সংখ্যা কত? 3। তাহলে এখানে যে এই যে আই যে লিখলাম, এই আইটা নির্দেশ করতেছে আমার সারি নাম্বার, যেটা নির্দেশ করতেছে আমার কলাম নাম্বার। তাহলে আমার সারি নাম্বার কি কি হতে পারে? 1 2 3। কলাম নাম্বার কি কি হতে পারে? 1 2 3। বোঝা গেছে? সারি নাম্বার হতে পারে 3টা, যেহেতু 3টা দিছে তাহলে 1 2 3। কলাম নাম্বারও কি হতে পারে? 1 2 3 হতে পারে। ঠিক আছে, এখন আমরা এইটা কিভাবে বানাবো? দেখো, এইটা আমরা বানাবো এভাবে। তাহলে আমি প্রথমে কি বলে সারি নাম্বারটা ফিক্স করব। ধরো সারি নাম্বার আই, এটা আমি বললাম 1। তাহলে কলাম নাম্বার কি কি হতে পারে? 1 2 3। আবার সারি নাম্বার যদি আমি 2 বলি, কলাম নাম্বার কি কি হতে পারে? 1 2 3। আবার সারি নাম্বার যদি 3 বলি, কলাম নাম্বারটা কি হতে পারে? এটা 1 2 3 হতে পারে। বুঝতেছো? আচ্ছা, তাহলে সারি নাম্বার 1 ফিক্স করছি, কলাম নাম্বার 1 2 3। সারি নাম্বার 2 ফিক্স করছি, কলাম নাম্বার 1 2 3। সারি নাম্বার 3 ফিক্স করছি, কলাম নাম্বার 1 2 3। এখন দেখো এটা আমরা বানায় ফেলবো কিভাবে। এই যে প্রথমে এইটার জন্য আসো। ঠিক আছে, এখানে একটু লিখি। তাহলে দেখো সারি নাম্বার কত? 1। আর কলাম নাম্বার কত? 1 2 3। তার মানে দেখো, প্রথম উপাদানকে সারি নাম্বার 1 কলাম নাম্বার 1 নিতে পারি, পরেরটাকে সারি নাম্বার 1 কলাম নাম্বার 2 নিতে পারি, পরের উপাদানের জন্য সারি নাম্বার 1 কলাম নাম্বার 3 নিতে পারি। তাহলে আমার এটা শেষ। এখন যদি সেকেন্ডটা করা হয়, সেকেন্ডটা যদি আমি করি, তাহলে সেকেন্ডটার জন্য কি হবে? আচ্ছা, আমি একটু অ্যারোটা ভুল দিছি, দাঁড়াও ঠিক মতো দিই। এটার জন্য আমরা পাইছি এই জিনিসটা। ঠিক আছে, তাহলে সেকেন্ডটার জন্য ধরো এই যে সেকেন্ডটা হচ্ছে কি এটা। ওকে, এটার জন্য আমরা এখানে লিখি। তাহলে দেখো, এখন আমার সারি নাম্বার কত? 2। তাহলে এটা কি হবে? সারি নাম্বার 2 কলাম নাম্বার 1, সারি নাম্বার 2 কলাম নাম্বার 2, সারি নাম্বার 3 কলাম নাম্বার, সরি সারি নাম্বার তো 2, হ্যাঁ কলাম নাম্বার 3। তার মানে এইটার জন্য আমরা এটা পেলাম। ওকে, আচ্ছা, এরপরে এই 3 নাম্বারটার জন্য, 3 নাম্বারটা কি? আমাদের সারি নাম্বার হচ্ছে 3, কলাম নাম্বার 1 2 3। তাহলে এটার জন্য আমি কি পাবো? তাহলে এটার জন্য হবে 3 1 3 2 3 3। ব্যাস, এটাই হচ্ছে আমার সেই ম্যাট্রিক্স। বোঝা? তাহলে দেখো সিম্পল একটা জিনিস কিন্তু, এ আই যে 3/3, তার মানে এটা দিয়ে আমার কি বোঝাচ্ছে? একটা ম্যাট্রিক্স, তার সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 3টা। তাহলে প্রথম সারির উপাদানগুলো কি কি হবে? A11 A12 A13। দ্বিতীয় সারির উপাদানগুলো A21 A22 A23। তৃতীয় সারির উপাদানগুলো A31 A32 A33। বোঝা গেছে? তাহলে আমাদের যদি এখানে ধরো অন্য কোনো ডাইমেনশন বা মাত্রা দিত, ধরো 3/2 দিছে, তার মানে তার সারি কয়টা হবে? সারি হবে গিয়ে 3টা, কলাম কয়টা? 2টা। বুঝা গেছে? তাহলে ওই বেসিসে আমরা এই যে আইটাকে ফিক্স করে তারপরে যে এর মান 1 2 I1 হলে যে এর মান 1 2 I2 হলে যে এর মান 1 2 I3 হলে যে এর মান 1 2 I যদি 4 হইতো, সরি এই 3টে 3/2 তো বলছি, তাহলে 3টা হলে তখন আমাদের এই 3 লাগতো না। হ্যাঁ, এতটুকুই হইতো। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাকে একটু তোমরা জানাও, এই যে এই জিনিসটা এটা বুঝতে পারছো কিনা, যে আইজের যে ব্যাপারটা, মানে ম্যাট্রিক্সের সাধারণ ভাবে ম্যাট্রিক্সটাকে যে আইজে দ্বারা সূচিত করা হয়, এই জিনিসটা থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাটটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি 2-1টা কমেন্ট চেক করি।
আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা সামনে আগে। আচ্ছা ঠিক আছে, এরপরে খেয়াল করো, এটাই বলছে যে এ আই জে ম্যাট্রিক্সটির আই জে ভুক্তিটি হচ্ছে আই তম সারি যে তম কলামে অবস্থিত ভুক্তি, যাকে আই জে তম ভুক্তিও বলা হয়। একটু আগে আমরা এটা দেখে ফেলছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি, আচ্ছা সেটা আমরা এখন ভালোভাবে বুঝবো একটা উদাহরণ দিলে। ধরো আমার এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত? এখানে কয়টা সারি আছে? 2টা। কলাম কয়টা আছে? 4টা। তাহলে ম্যাট্রিক্সের আকার কত? এটা ম্যাট্রিক্সের আকার কিন্তু 2/4, 2টা সারি 4টা কলাম, ওকে, 2/4 ম্যাট্রিক্সের আকার, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সটিতে দেখো এই যে A11 কত? 1, এই যে এটা A11, পরে A12, A13, A14, এটা হচ্ছে A21, 22, 23, 24। দেখো তো বুঝতে পারছো কিনা? A11 এর ভ্যালু 1, 12 এর ভ্যালু 2, 13 এর ভ্যালু 3, 14 এর ভ্যালু 4, 21 এর ভ্যালু A, 22 এর ভ্যালু B, 23 এর ভ্যালু X, 24 এর ভ্যালু হচ্ছে কি Y। এই যে এই ম্যাট্রিক্সটার জন্য, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা এখন ওই যে আমরা যে আগে যে দেখছিলাম কোনটা, এই যে এই জিনিসটা কি, আই যে তম ভুক্তি, এখন এটা একটু আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ এই যে দেখো 1 তম ভুক্তি, এই 1 দিয়ে বোঝাচ্ছে A11টা, বুঝছো? 1,1 এটাই মানে A11, ঠিক আছে। তাহলে 1 তম ভুক্তি 1, 12 তম ভুক্তি 2, 13 তম ভুক্তি 3, 14 তম ভুক্তি 4, আবার 21 তম ভুক্তি A, 22 তম ভুক্তি B, 23 তম ভুক্তি X, 24 তম ভুক্তি Y। বুঝা গেছে? তাহলে এই যে যেটাকে আমরা A11 বলছিলাম, এটাকে অন্যভাবে এততম ভুক্তি, আই যে তম ভুক্তি এভাবে বলা যায় বা প্রকাশ করা যায়, ঠিক আছে? বুঝছি এটা? আচ্ছা তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো ম্যাট্রিক্সের আকার, ক্রম ও মাত্রা নিয়ে যে ডিসকাশনটা ছিল। আচ্ছা তাহলে এখন আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। এখন আমাকে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে ম্যাট্রিক্সের প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে। তাহলে দেখি, আচ্ছা প্রথমে হচ্ছে কি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স জিনিসটা কি খেয়াল করো, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো আমাকে কিন্তু বলে দিছে সারি কয়টা থাকবে? একটা। কলাম সম্পর্কে কিন্তু কিছু বলে নাই, তাহলে কলাম যতগুলো ইচ্ছে ততগুলো থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার সারি কয়টা থাকবে? একটা থাকতে হবে। এক্সাম্পল কি, ধরো আমি এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম এরকম যে 1, 2, 3, তাহলে এই ম্যাট্রিক্সটার আকার কত হবে বলো তো? সারি কয়টা? একটা। কলাম কয়টা? 3টা। তার মানে এটা কিন্তু আমাদের 1/3, ঠিক আছে। ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম B, 1, 2, -2, 0, 5, এই ম্যাট্রিক্সটার আকার কত বলো তো? কত হবে? সারি কিন্তু আমার একটা, রো একটা, কলাম কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এটা কিন্তু আমাদের 1/5, ঠিক আছে। তাহলে ধরো আমি C একটা ম্যাট্রিক্স আমি নিলাম এরকম, আমি বললাম যে A11, A12, A13 এভাবে যাবে, A1n পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে বলো তো এই ম্যাট্রিক্সটার আকার কত বলতে পারবা? দেখো সারি কয়টা? একটা। কলাম কয়টা? একটা, 2টা, 3টা, কত পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে না? তার মানে এই ম্যাট্রিক্সটার আকার কিন্তু 1/n, ঠিক আছে। একটা সারি n সংখ্যক কলাম, তাহলে এই সবগুলোই কিন্তু আমার কি নির্দেশ করে? সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স নির্দেশ করে, কারণ আমার এখানে কি আছে? একটা মাত্র সারি আছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা পরেরটাতে চলে যাই, 2 নাম্বার, সেটা কি কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? সারি ম্যাট্রিক্সে একটা সারি থাকে, তাহলে কলাম ম্যাট্রিক্সে কি হবে? একটা কলাম থাকবে। এখানে সারি একের অধিক থাকতে পারে, সমস্যা নাই। তাহলে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি কলাম থাকে তাকে এই যে এখানে কলাম ম্যাট্রিক্স হবে, এটা হবে কলাম, ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স বলে, ওকে। আচ্ছা যাই হোক, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। তাহলে এক্সাম্পল যদি আমরা দেই, ধরো আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম -2, 0, তাহলে এখানে সারি কয়টা আছে? একটা, 2টা, কলাম কয়টা আছে? একটা। তার মানে এই ম্যাট্রিক্সের আকার কত? 2/1। ধরো B আমি একটা ম্যাট্রিক্স নিলাম -1, 0, 1, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে?
একটা দুইটা তিনটা, কলাম কয়টা? একটা, তার মানে এটা কত? 3/1। ঠিক আছে, তাহলে এইভাবে ধরো আমি সি একটা ম্যাট্রিক্স আমি এরকম নিলাম যে A11 A21 A31 ডট 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 AN1, ধরো এরকম আছে আমার সি ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কতগুলো আছে খেয়াল করো তো। একটা দুইটা তিনটা, কত পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। কিন্তু কলাম কয়টা আছে? একটাই আছে, তার মানে এটার আকার কত? n/1। ঠিক আছে, আমার এগুলো সবগুলো কি নির্দেশ করতেছে? কলাম ম্যাট্রিক্স। কেন? কারণ একটা মাত্র কলাম আছে। ঠিক আছে, বুঝতে পারছি? সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স একেবারে ইজি। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আয়তাকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। সেটা কিরকম? ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, -1 0 2 3 4 5। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার আকার কত? সারি কয়টা আছে? দুইটা। কলাম কয়টা আছে? একটা দুইটা তিনটা, তার মানে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে আমার 2/3, দুইটা সারি তিনটা কলাম। ওকে, তাহলে দেখো সারি আর কলাম সংখ্যা কি সমান হয়েছে? হয় নাই। তাহলে এটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। সারি আর কলাম সংখ্যা যে ম্যাট্রিক্সের সমান না। তারপর ধরো বি, আমি একটা ম্যাট্রিক্স এইভাবে আমি ডিফাইন করলাম যে ধরো 1 3 লিখলাম। ঠিক আছে, তাহলে এটা সারি কয়টা? একটা। কলাম কয়টা? দুইটা। আকার কত? 1/2। ঠিক আছে, তাহলে 1/2 সারি আর কলাম সংখ্যা কি সমান না? তাহলে এটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। একই সাথে এটাকে কিন্তু আমরা সারি ম্যাট্রিক্সও বলতে পারি। বোঝা গেছে? কারণ এখানে সারি কয়টা? একটা। সারি ম্যাট্রিক্সও বলা যাবে এটাকে, আবার আয়তাকার ম্যাট্রিক্সও বলা যাবে। বুঝা গেছে এটা? তারপরে ধরো এরকম আরেকটা দিলাম আমি, 2 3 -1 0 4 5। সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? দুইটা। 3/2। এটাও আমার কি ম্যাট্রিক্স হয়ে যাবে? আয়তাকার ম্যাট্রিক্স। বুঝা গেছে? আচ্ছা, এরপরে 4 নাম্বার বর্গ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আগেটা ছিল সারি এবং কলাম সংখ্যা সমান না, আয়তাকার ম্যাট্রিক্স। এখন আমাদের সারি আর কলাম সংখ্যা সমান হয়ে গেছে, মানে যাবে গেলে ওইটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে কিভাবে? আচ্ছা, তাহলে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম -3। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার আকার কত? কেন সারি কয়টা আছে? একটা। কলাম কয়টা আছে? একটা। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ছোট বর্গ ম্যাট্রিক্স আর কি, বা ম্যাট্রিক্সের জগতে এটাকে বলতে পারো সবচেয়ে ছোট। ঠিক আছে, এর থেকে ছোট আর ম্যাট্রিক্স হয় না। ঠিক আছে, 1/1। তাহলে এটাকে কিন্তু আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি, কারণ সারি আর কলাম সংখ্যা সমান। এই ম্যাট্রিক্সটার আরেকটা নাম আছে, ঠিক আছে, এটা মনে রাখবা। সেটা হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। এটাকে সিঙ্গেলটন ম্যাট্রিক্সও বলে, বুঝছো? আর ওই যে সিঙ্গেল, বুঝো নাই? একা। ওকে, তার মানে এখানে উপাদান একটা দেখে ওকে কি বলে? সিঙ্গেলটন ম্যাট্রিক্সও বলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরো বি, আমি আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করি, -1 0 -2 5। তাহলে এটার সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত? 2/2। তাহলে এটাও আমাদের কি হবে? একটা বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে সি, ধরো আরেকটা ম্যাট্রিক্স আমি নিলাম, 2 -5 0 3 2 1 5 -1 2। তাহলে এই ম্যাট্রিক্সটার আকার কত? এই ম্যাট্রিক্সটার আকার কিন্তু 3/3, তিনটা সারি তিনটা কলাম। তাহলে এটাও কি হবে? আমার বর্গ ম্যাট্রিক্স হবে। এভাবে 4/4 5/5 6/6 এভাবে বর্গ ম্যাট্রিক্স বানানো যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের টাইপে চলে যাই। আচ্ছা, প্রধান কর্ণ। ঠিক আছে, তো এই প্রধান কর্ণটা কি? মনে রাখবা যে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে আমরা কর্ণ পাবো, বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু কর্ণ পসিবল না। ঠিক আছে, এখন কর্ণ দুই ধরনের হয়, তার মধ্যে এক ধরনের হচ্ছে প্রধান কর্ণ। ওকে, আচ্ছা, সেই জিনিসটা কি সেটা আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে খেয়াল করো যে প্রধান কর্ণ, মেন ডায়াগোনালকে মুখ্য কর্ণ বলা হয়, মানে প্রধান কর্ণকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? মুখ্য কর্ণ। ওকে, আচ্ছা, তাহলে সেই জিনিসটা কি? ধরো আমার একটা ম্যাট্রিক্স
3/3, এই ম্যাট্রিক্সটার আকার কত? 3/3। ঠিক আছে, আবারও বলতেছি, আমাদের কর্ণ পাওয়ার জন্য অবশ্যই কি হতে হবে? বর্গ হতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো যে 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের এই যে কর্ণটা দেখছো, এই যে এই বরাবর যে কর্ণটা, এটাই হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা কি? মুখ্য কর্ণ। ওকে, আচ্ছা। তারপরে এই যে দেখো প্রধান কর্ণের উপাদানগুলি কি কি, এই ম্যাট্রিক্সটার জন্য উপাদানগুলি কি কি? -2, 5, 6। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ট্রেস। আচ্ছা, এই যে দেখো ট্রেস জিনিসটা কি, এটা কিন্তু অনেক আসে। ঠিক আছে, ইভেন বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও এই ট্রেস থেকে প্রশ্ন আসে। দেখো কি বলছে, যে প্রধান কর্ণের উপাদানগুলির যোগফলকে ট্রেস বলে। তার মানে আমার প্রধান কর্ণের মধ্যে যে উপাদানগুলি আছে তাদের যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? ট্রেস পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত হবে? -2 + 5 + 6, 9। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য ট্রেস হবে 9। এই যে ট্রেস -2 + 5 + 6 = 9। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এর পরেরটা, প্রধান কর্ণের উপাদানগুলির গুণফলকে মুখ্য পদ বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে মুখ্য পদ, মুখ্য পদটা কি? প্রধান কর্ণের উপাদানগুলির গুণফল। ঠিক আছে, ট্রেসটা কি? প্রধান কর্ণের উপাদানগুলির যোগফল, আর মুখ্য পদ হচ্ছে গুণফল। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য আমার মুখ্য পদ কত হবে? তাহলে 3টাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 3টাকে গুণ করলে কত আসে? 5 × 30 -2 -6। ঠিক আছে, তাহলে এই যে দেখো মুখ্য পদ এই ম্যাট্রিক্সের জন্য -2 × 5 × 6 -60। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের প্রধান কর্ণের বিষয়। ঠিক আছে, এখন কর্ণ তো আরেকটা পসিবল। কর্ণ কি আরেকটা পসিবল না? এই যে এই পাশ দিয়েও তো একটা কর্ণ হয়। এখন এই কর্ণকে কি বলে? তাহলে সেটা আমরা দেখে ফেলি। আচ্ছা, গৌণ কর্ণ। ঠিক আছে, তাহলে গৌণ কর্ণ দেখো, গৌণ কর্ণকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মাধ্যমিক কর্ণ বা ইন্টারমিডিয়েট ডায়াগোনালও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো যে আগের ম্যাট্রিক্সটা নিলাম, তাহলে গৌণ কর্ণ কোনটা হবে? এই কর্ণটা হবে আমার গৌণ কর্ণ। ঠিক আছে, তাহলে গৌণ কর্ণের উপাদানগুলি কি কি? গৌণ কর্ণের উপাদানগুলি হচ্ছে 5 -1 আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে গৌণ কর্ণের উপাদানগুলি হচ্ছে এটা। ওকে, তো এখন কথা হচ্ছে দেখো, প্রধান কর্ণের উপাদানগুলি যোগফলকে আমরা কি বলছিলাম? ট্রেস বলছিলাম। ঠিক আছে, তাহলে গৌণ কর্ণের উপাদানগুলি যোগফলকে কি বলা যাবে? ঠিক আছে, গৌণ কর্ণের উপাদান মানে উপাদানগুলি যোগফলকে কিছুই বলা যাবে না। বোঝা গেছে? মানে এই ট্রেস জিনিসটা কোথায় কাজে লাগে জানো? মানে হায়ার ম্যাথমেটিক্সে বলতে পারো কাজে লাগে, যখন এই কি বলে ম্যাট্রিক্স জিনিসটা বললাম না তোমরা 0 লেভেলে আসো, এটার বড় ভার্সনটা হচ্ছে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, ওই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা কি বলে যে ভেক্টরের আইগেন ভ্যালু বের করতে হয়। আইগেন ভ্যালু বা একটা ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হয়। ওই আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টরের মধ্যে এই ট্রেসটা আমার খুব কাজে লাগে। বুঝতে পারছো? মানে প্রধান কর্ণের উপাদানগুলি যোগফল, এই জিনিসটা আমার খুব কাজে লাগে। কিন্তু এই যে মাধ্যমিক কর্ণের উপাদানগুলি যোগফল, এটা কোনো কাজে লাগে না। বোঝা গেছে? তো এই কারণে মাধ্যমিক কর্ণের উপাদানগুলো যোগফলের নাম কি বা কি কোনো কিছু এটা সংজ্ঞায়িত করা হয়নি। ঠিক আছে, মানে আমাদের মাধ্যমিক কর্ণ হচ্ছে কি এটা, মাধ্যমিক কর্ণের উপাদানগুলো এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই গৌণ কর্ণের উপাদানগুলির গুণফলকে মাধ্যমিক পদ বলে। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিছে, এটার জন্য মাধ্যমিক পদ কত। তাহলে মাধ্যমিক পদ কি হবে? গৌণ কর্ণের যে উপাদানগুলি আছে, যেমন এখানে আমাদের উপাদানগুলি কি 5 5 -1, এই তিনটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মাধ্যমিক পদ। তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য মাধ্যমিক পদ কত হবে? তাহলে যদি আমরা গুণ করি 25 - 25, এই যে মাধ্যমিক পদ হবে 5 5 -1 = -25। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই যে প্রধান কর্ণ আর গৌণ কর্ণ, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের টাইপে চলে যাই, কর্ণ ম্যাট্রিক্স। পরেরটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে সেটা কি? দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের খেয়াল করো,
তার মানে কর্ণ হতে হলে একটু আগে বলছিলাম যে কর্ণ পেতে হলে আমার ম্যাট্রিক্সটা কি হতে হবে, অবশ্যই বর্গ হতে হবে, কারণ বর্গ ছাড়া কোনো পাওয়া পসিবল না। ক্লিয়ার? তার মানে আমার কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য কি হতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, নাহলে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে না। ঠিক আছে? তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য অথবা অশূন্য এবং অন্য উপাদানগুলি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা বলছে প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য অথবা অশূন্য। ঠিক আছে, প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য অথবা অশূন্য। আর আরেকটা হচ্ছে গিয়ে অন্য উপাদানগুলি অশূন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা দিয়ে কি বুঝাইছে যে প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য অথবা অশূন্য। তার মানে আমি একটা কর্ণ ম্যাট্রিক্স ডিফাইন করি, তাহলে তুমি বুঝবা। ঠিক আছে, ধরো আমি এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম এরকম যে 5 0 0 0 4 0 0 0 3। ঠিক আছে? আচ্ছা, প্রথমত খেয়াল করো এটা কিন্তু আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? আকার কত? আকার কিন্তু আমাদের 3/3। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো তো এটার প্রধান কর্ণ কোনটা? এই যে এই কর্ণটা কি আমাদের প্রধান কর্ণ না? তাহলে এখন দেখো প্রধান কর্ণ বাদে বাকি সব উপাদান কি শূন্য হয়েছে না? তার মানে এটাকে বলা যাবে কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কি প্রধান কর্ণের উপাদানগুলি কি অন্য কিছু হইতে পারে, বা প্রধান কর্ণের কোন উপাদান কি জিরো হইতে পারে? পারে। এই জিনিসটাই বলছে যে প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য অথবা অশূন্য, মানে প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য হইতে পারে আবার অশূন্য হইতে পারে, কিন্তু অন্য উপাদানগুলি শূন্য, মানে অন্য উপাদানগুলি জিরো হতেই হবে। অন্য উপাদানগুলি প্রধান কর্ণ বাদে অন্য উপাদানগুলি জিরো না হলে সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। ঠিক আছে? তার মানে প্রধান কর্ণের উপাদানগুলি শূন্য হইতেও পারে, নাও পারে, কিন্তু অন্য উপাদানগুলি শূন্য অবশ্যই হইতে হবে, তাহলে সেটাকে আমি কি বলতে পারবো? কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। বোঝা গেছে? তাহলে আমি যদি এখানে ধরো 3 না দিয়ে ধরো এখানে আমি একটা 0 দিয়ে দিলাম, তাও কিন্তু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। ধরো এখানে আমি 4 না দিয়ে আমি 0 দিয়ে দিলাম, তাও কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। আবার ধরো এখানে 5 না দিয়ে আমি 0 দিয়ে দিলাম, তাও এটা কি হবে? তাও এটা কর্ণ ম্যাট্রিক্স হবে, কারণ প্রধান কর্ণ উপাদানগুলি বাদে বাকি সব উপাদান শূন্য। প্রধান কর্ণের উপাদান শূন্য হয়েছে তো কি হয়েছে? বোঝা গেছে? তাও এটাকে আমি কি বলতে পারবো? কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তো এখানে এই 3টা 0 মুছা দিই, ধরো আগেরটাই লিখলাম 5 4 3। ক্লিয়ার? বোঝা গেছে কর্ণ ম্যাট্রিক্স জিনিসটা কি? ওকে, আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে যাই। এই যে দেখো এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে অনেক বইয়ে এই জিনিসটা কিভাবে লিখে দেয়। ঠিক আছে, যে এ আই জে ইকুয়ালস টু 0 যখন আই নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, এখন এইটা দিয়ে কি বোঝায়? ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো ধরো আগের এক্সাম্পলটা আমি নেই, ধরো একটা ম্যাট্রিক্স আমি নেই, কর্ণ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 5 0 0 0 4 0 0 0 3। ঠিক আছে, এটা বলছিলাম কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো এই আই জে দিয়ে বোঝাই। কি বলছে? আই জে এর মান শূন্য হবে, এ আই জে এর মান শূন্য হবে যখন আই এবং জে এর মান কি হবে না? সমান হবে না। আচ্ছা, তাহলে বলো তো এই এই জায়গাটার নাম বা এটা কি ছিল? A11 না? এটা কি ছিল? A12। এটা কি ছিল? A13। এটা কি ছিল? A21। এটা কি ছিল? আচ্ছা, এটা আগে লিখি, এটা ছিল আমাদের A22। এটা কি ছিল? A23। এটা কি ছিল? A31। এটা কি ছিল? A32। এটা কি ছিল? A33। এতটুকু তো মনে আছে নাকি? এখন মজার জিনিস খেয়াল করো, এই যে এখানে আই এর মান কত? 1, জে এর মান কত? 2। আই আর জে কে সমান না, তার মানে এটার ভ্যালু কত হবে? শূন্য হবে। এই যে দেখো এ আই জে ইকুয়ালস টু 0 যখন আই আর জে সমান না, তাহলে এখানে তো সমান না, ভ্যালু শূন্য।
এখানেও সমান না, ভ্যালু শূন্য। এই যে এখানেও দেখো সমান না, ভ্যালু শূন্য। আবার এখানেও দেখো সমান না, ভ্যালু শূন্য। এখানেও সমান না, ভ্যালু শূন্য, শূন্য। আর সমান হলে কি হবে? সমান হলে শূন্য হইতেও পারে, নাও পারে। বোঝা গেছে? দেখো ওই সমান হলে কি হবে সেটা আমাদের বলে নেই। তাহলে সমান হলে কি হবে সেটা আমাদের প্রয়োজন নাই কর্নোমেট্রিক্সের জন্য। আমার শুধু প্রয়োজন কি, যে কোথায় কোথায় শূন্য হবে। এই যে কখন শূন্য হবে? যখন আই আর জে এর মান সমান না। তার মানে কর্নোমেট্রিক্সকে দেখবে যে অনেক বই এইভাবে লিখে দিছে যে এ আই জি ইকুয়ালস টু 0, যখন আই নট ইকুয়ালস টু জে, তখন তাকে কর্নোমেট্রিক্স বলে। তাহলে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? যে প্রধান কর্ণ বাদে প্রধান কর্ণের উপাদানগুলো কি হবে তা আমার জানা দরকার নেই। প্রধান কর্ণ বাদে বাকি সব উপাদান শূন্য, ওইটাই কর্নোমেট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরেরটাতে চলে যাই আমরা, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? যে কর্ণ ম্যাট্রিক্সে, তার মানে স্কেলার হওয়ার জন্য আমার আগে কি হতে হবে? স্কেলার হওয়ার জন্য অবশ্যই আগে কর্ণ হতে হবে। কর্ণ না হলে কিন্তু স্কেলার হবে না। ঠিক আছে? তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তার মানে আমাদের প্রধান কর্ণটা প্রথমে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, তারপরে প্রধান কর্ণের উপাদানগুলি সমান। ধরো এরকম ভাবে ডিফাইন করলাম, 2 0 0 0 2 0 0 0 2। ঠিক আছে? তাহলে দেখো এই যে প্রধান, এটা কি কর্ণ ম্যাট্রিক্স না? আর কর্ণ হতে হলে অবশ্যই বর্গ হতে হবে, বর্গ ছাড়া তো কর্ণ হতে পারবে না। ঠিক আছে? তার মানে দেখো এটা কিন্তু আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ বাদে বাকি সব উপাদান আমাদের 0 আছে। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো প্রধান কর্ণের উপাদানগুলো কি সমান না, তার মানে এটা কি ম্যাট্রিক্স? একটা স্কেলার ম্যাট্রিক্স। এভাবে ধরো আমি আরেকটু ডিফাইন করতে পারি, যে ধরো 5 0 0 0 5 0 0 0 5। তাহলে এটাও আমাদের কি হবে? একটা স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? এটাকে একক ম্যাট্রিক্সও বলা হয়, অভেদক ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা কি? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি 1 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অভেদক ম্যাট্রিক্সটা দেখি। তার মানে এটা কি? এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। ধরো আমি এভাবে লিখলাম যে আই, অভেদক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়, 1 0 0 1। দেখো এটা কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স না? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ ছাড়া বাকি উপাদান শূন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো প্রধান কর্ণের উপাদানগুলি কি? 1। তার মানে এটা কি ম্যাট্রিক্স হয়ে গেছে? অভেদক ম্যাট্রিক্স। এখন বলবা যে স্যার, প্রধান কর্ণের উপাদানগুলি যদি সেম হয় তাকে কি বলা হয়? তাকে স্কেলার ম্যাট্রিক্সও বলে। হ্যাঁ, এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্সও প্লাস অভেদক ম্যাট্রিক্সও বা একক ম্যাট্রিক্সও। ঠিক আছে? ওই স্কেলার ম্যাট্রিক্সটার একটা স্পেশাল কেস হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? মানে যখন প্রধান কর্ণের উপাদানগুলো 1, তখন স্কেলার ম্যাট্রিক্স ঠিক আছে, কারণ প্রধান কর্ণের উপাদানগুলো সেম আছে, কিন্তু এটাকে আমরা নতুন একটা ফর্ম দিছি বা নতুন একটা নামকরণ করা হয়েছে, সেটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স বা এটাকে একক ম্যাট্রিক্সও বলা হয়, এটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। ঠিক আছে? তো এইটাকে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় I2। I2 কেন? কারণ এটার আকার কি? ম্যাট্রিক্সের আকার কি? 2/2 না? এই কারণে এটাকে বলা হয় I2। ওকে, আরেকটা আছে I3। তাহলে I3 সেটা কেমন হবে? 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের আকার কত? 3/3, এই কারণে এটাকে বলা হয় I3। তো আমাদের প্রবলেম সলভের জন্য আমাদের এই অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স এটা আমাদের অনেক লাগবে। ঠিক আছে? এই I2 আর I3 এটা একটু মনে রাখবা। ওকে, এগুলো আমাদের কাজে লাগবে প্রবলেম সলভের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের ডেফিনেশনে চলে যাই। শূন্য ম্যাট্রিক্স। বুঝতেছো শূন্য ম্যাট্রিক্স কি হবে? যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ধরো আমি একটা ম্যাট্রিক্স এরকম লিখলাম, A 0 0 0, শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? এন্ড শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য কি বর্গ হতে হবে? না, বর্গ না হলেও হবে। মানে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স। পরে ধরো বি আমি এভাবে নিলাম, 0 0 0 0 0 0, এটাও আমার শূন্য ম্যাট্রিক্স। ধরো একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, শূন্য ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 0, এটাও আমার শূন্য ম্যাট্রিক্স, কারণ সকল উপাদান শূন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, এর পরেরটাতে যাই। সেটা কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কি? দেখো বলছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলি শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে।
মানে আমাদের কি হতে হবে, অবশ্যই বর্গ হতে হবে, মানে ঊর্ধ্ব ত্রিভুজাকারের জন্য বর্গ হতে হবে, আর প্রধান কর্ণের নিচের উপাদানগুলি কি হবে, 0 হবে। তাহলে দেখো, ধরো আমি একটা ম্যাট্রিক্স নেই, A 1 2 4, তারপর হচ্ছে গিয়ে 0 5 6 0 0 2, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে ধরো আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। এখন এই যে এটা কি আমাদের প্রধান কর্ণ না, এটা প্রধান কর্ণ। দেখো প্রধান কর্ণের নিচের উপাদান কি, 0 না। এখন দেখো যখন নিচের উপাদানগুলি 0, তখন দেখো উপরে আমার যে অশূন্য যে উপাদানগুলি আছে তাকে যদি আমি একটু যোগ করে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজের মতো দেখা যায়। দেখছো একটা ত্রিভুজের মতো ফর্ম করছে না, এবং ত্রিভুজটা কোন দিকে আছে, উপরের দিকে আছে। এই কারণে এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বোঝা গেছে, উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম করতেছে আমার অশূন্য যে উপাদানগুলি আছে সেগুলো নিয়ে। ক্লিয়ার, বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে এটাকে আরেকভাবেও লেখা হয়, সেটা কি, এই যে aij = 0 যখন i is greater j, ঠিক আছে। i is greater j, ধরো এক্সাম্পল দিয়ে বোঝাই যে এটা কিভাবে হয়েছে, ij দিয়ে কিভাবে হয় এটা। একটা ম্যাট্রিক্স 1 2 4 0 5 6 0 0 2, ঠিক আছে। আমরা দেখলাম যে এটা কি উপরের দিকে আমাদের একটা ত্রিভুজ ফর্ম করে না, এই যে দেখো আগেরটা হচ্ছে বাংলা সংজ্ঞা বলতে পারো, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, ঠিক আছে। মানে এতটুকু দিয়ে দিছে, এটাই মানে কি আলটিমেটলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কিভাবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। যেমন খেয়াল করো যে এইটা কি ছিল আমাদের A11, এইটা কি ছিল A12, এইটা কি ছিল A13, এটা ছিল আমাদের A21, এটা A22, এটা A23, এটা A31, এটা A32, এইটা A33, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমটা i এর মান নির্দেশ করে, পরেরটা j এর মান। এখন খেয়াল করো তো, এখানে i এর মান কত 1, j এর মান কত 1, এখানে i কি বড় j থেকে, না। এখানে i এর মান কত 1, j এর মান কত 2, এখানে i কি বড়, না। এখানে i এর মান 1, j এর মান 3, i কি বড় j থেকে, না। তাহলে দেখো, কিন্তু এখানে খেয়াল করো তো, এটা কি ছিল আমাদের 2 1, i এর মান কত 2, j এর মান কত 1, কে বড়, i বড়। তার মানে এই যে i বড় হলে তখন ওই এলিমেন্টের ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, যে দেখো 0। আবার এখানেও দেখো 3 1, i বড়, এখানে দেখো 3 2, i বড়, তাহলে বড় হয়েছে, দেখো ভ্যালু 0 হয়ে গেছে। তার মানে উপরের দিকে যে আমার নন জিরো এলিমেন্ট গুলো আছে সেগুলো একটা ত্রিভুজ গঠন করে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বোঝা গেছে, এটাকে i j দিয়ে ভাবে প্রকাশ করা হয়। i বড় হলে উপাদানের ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো যে এই 3 জায়গায় খেলে i বড়, এগুলোতে কিন্তু i ছোট, অবশ্যই j থেকে। আর সমানও আছে, সমান হলে 0 হবে না আর কি, মানে i এর মান বড় হতে হবে, স্ট্রিক্টলি গ্রেটার হতে হবে, তাহলে হবে। বোঝা গেছে এটা? আচ্ছা, এরপরে তাহলে আরেকটা আছে, সেটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এখন বলো তো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমার প্রধান কোণের নিচের গুলো 0 হইতে হয়, তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স পাওয়ার জন্য কি হতে হবে, অবশ্যই উপরের গুলো 0 হইতে হবে, তাহলে নিচে ত্রিভুজ ফর্ম গঠন করবে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো একটা এক্সাম্পল দেই। ধরো একটা ম্যাট্রিক্স এরকম নিলাম যে 1 2 3 0 4 5 0 0 ধরো 6। এই যে দেখো প্রধান কর্ণের উপাদানগুলি বাদে বাকি উপাদানগুলি শূন্য, মানে সরি, প্রধান কর্ণের উপরের উপাদানগুলি শূন্য, ঠিক আছে। তাহলে প্রধান কর্ণের উপরের উপাদানগুলি শূন্য, তার মানে এই যে নিচের উপাদানগুলো অশূন্য উপাদানগুলি নিয়ে আমি একটা ত্রিভুজ পাইতেছি, মানে দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে দেখো এভাবেও লিখতে পারি, aij = 0 যখন j এর মানটা বড় হবে, ঠিক আছে। যেমন আগের এক্সাম্পলটা যদি আমি নেই, a ধরো কি লিখছিলাম 1 2 3 পরে 0 4 5 0 0 6, ঠিক আছে।
এখন এই জিনিসটা তোমরা বুঝে ফেলছো, এটা কি A11, এটা A12, এটা A13, আর লিখলাম না এটা হচ্ছে আমাদের 23। ঠিক আছে, এখন এই তিনটা জায়গায় একটু খেয়াল করো। এখানে আয়ের মান কত 1, জে এর মান কত 2, বড় কে অবশ্যই জে, তাহলে জে বড় হলে উপাদানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 হয়ে গেছে। এখানেও সেম, আয়ের মান 1, জে এর মান 3, বড় কে জে, উপাদানের মান 0 হয়ে গেছে। এখানে আয়ের মান 2, জে এর মান 3, বড় কে জে, উপাদান এর মান 0 হয়ে গেছে। এখন এগুলোর জন্য কিন্তু আমাদের কি বড় হয়, এগুলোর জন্য আমাদের আই বড় হয়। ঠিক আছে, মানে এই তিনটার জন্য আমাদের আই বড় হয়, আর এই তিনটার জন্য তো সমানই হয়, সমান হলে তো আর হবে না। ক্লিয়ার? তো আমাদের স্ট্রিক্টলি আয়ের মান জেড থেকে ছোট হতে হবে। তাহলে এটাও আমাদের নির্দেশ করে কি, এটা আমাদের নির্দেশ করে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাকে বলো তো, এই যে এতটুকু যে বোঝালাম, এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু কমেন্টে জানো। আমি দু একটা কমেন্ট চেক করি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা পরের সংজ্ঞাতে চলে যাই। ঠিক আছে, পরেরটা কি? পরেরটা হচ্ছে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? দেখো, কোনো ম্যাট্রিক্সের সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে স্থানান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, সেটা কিরকম? ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখতেছি। তার আগে দেখো যে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সকে এর উপরে টি, ক্যাপিটাল টি, আবার স্মল টি, আবার প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো বোঝাচ্ছে আমি এই ম্যাট্রিক্সটাকে কি করছি, ট্রান্সপোজ করে ফেলছি। তাহলে সেটা কিরকম? ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, এটাকে বললাম এরকম 1 2 3। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এ ট্রান্সপোজ, এখন আমি কি করব, সারিগুলোকে কলামে কনভার্ট করে দিব। যেমন প্রথম সারিতে কি আছে 1 2 3, তাহলে প্রথম কলামে কে থাকবে 1 2 3। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো তো, ট্রান্সপোজের আগে এই ম্যাট্রিক্সটার আকার কত? একটা সারি 3টা কলাম, তার মানে এটা কিন্তু 1/3। আর ট্রান্সপোজের পর আকার কত হয়ে গেছে? সারি কয়টা হয়েছে? 3টা, কলাম কয়টা? একটা, 3/1। তার মানে ট্রান্সপোজ করলে আমাদের ম্যাট্রিক্সটা ঘুরে যায়, বুঝছো? সারি হয়ে যায় কলাম, কলাম হয়ে যায় সারি। ক্লিয়ার? তাহলে ট্রান্সপোজ হচ্ছে এটা। ওকে, তাহলে ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স আমি নিলাম, ধরো বি, ধরো এরকম নিলাম, সেটা হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, দেখো এই ম্যাট্রিক্সের আকার কত? 2/2। তা আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হবে? সেটা হচ্ছে প্রথম সারিতে আছে 1 2, প্রথম কলামে চলে যাবে, দ্বিতীয় সারিতে 3 4, দ্বিতীয় কলামে চলে যাবে। তাহলে আকার কত? 2/2 আছে। তার মানে দেখো আমি বলতে পারি বর্গ ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি তার আকারের কোনো চেঞ্জ হয় না, আগে যা ছিল আকার তাই থাকে, কিন্তু ভিতরের উপাদানগুলো উল্টাপাল্টা হইতে পারে। যেমন এখানে আমাদের প্রথম সারি থেকে ছিল 1 2, প্রথম কলামে চলে গেছে, দ্বিতীয় সারি থেকে ছিল, দ্বিতীয় কলামে চলে গেছে। কিন্তু দেখো আকার কিন্তু মানে সাইজ কিন্তু সেম আছে, ভিতরে গ্যাঞ্জাম হইতে পারে কিন্তু সাইজটা সেম আছে। ধরো আমি আরেকটা নিলাম এরকম ভাবে যে 1 -1 0 2 3 5। ঠিক আছে, যদি এটাকে ট্রান্সপোজ করে দেই তাহলে কি আসবে? 1 -1 0 2 3 5। আগে আকার ছিল আমাদের 2/3, এখন আকার হয়ে গেছে 3/2। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ঘুরে যায়। ঠিক আছে, শেপ চেঞ্জ হয়ে যায়, 2/3 ছিল 3/2 হয়ে গেছে। কিন্তু বর্গ ম্যাট্রিক্সের জন্য আমাদের কি হয়?
সাইজটা সেম থাকে, আয়তাকারের জন্য সাইজটা চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? বুঝছো এটা? আচ্ছা, ওকে, এরপরে আসি পরেরটা, সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তার মানে দেখো, একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করবা, করার পর ওইটাই হবে, ঠিক আছে, তাহলে তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এখন তাহলে ট্রান্সপোজ যে আমি করবো, আমার সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, তার মানে কি তার আকারটা কি চেঞ্জ হয়ে যাবে না যদি সারি কলাম সেম না হয়? বুঝছো কি বলতেছি? তার মানে আমার প্রতিসম হওয়ার জন্য কিন্তু আগে কিন্তু সাইজ মিলতে হবে, তারপরে আমি ভিতরে গুলো মিলাতে পারবো। যেমন ধরো কোথায়, এই যে এটার, ঠিক আছে, এই যে দেখো আমার কিন্তু সাইজ মিলছে, তারপরে আমি এইটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো, এটার সাথে মানে কম্পেয়ার তখন আমি করতে পারবো যখন আমার সাইজ মিলবে। আমার সাইজই মিলে নেই, তখন আমি কম্পেয়ার কিভাবে করব? তাহলে দেখো যে ট্রান্সপোজ করার পর আমার আকার সেম আছে, কিন্তু ভিতরের উপাদানগুলো কিন্তু এক হয় নাই, তার মানে এটাকে আমি প্রতিসম বলতে পারবো না। তাহলে প্রতিসম হওয়ার জন্য কি হতে হবে? অবশ্যই আগে আকারটা সেম হতে হবে, তারপরে আমি ভিতরে গুলো মিলাবো। যদি দেখি যে ভিতরে গুলো সেম আছে, তার মানে সেটা প্রতিসম, আর ভিতরে গুলো সেম না হলে প্রতিসম না। তার মানে আকারটা সেম হতে হবে। তাহলে আকার সেম হওয়ার জন্য ম্যাট্রিক্সটা কি টাইপের হতে হবে? অবশ্যই বর্গ। বুঝছো? তার মানে বর্গ লাগবে আমাদের। এই যে এই কারণে লিখছি যে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে, মানে একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে তাকে আমরা কি বলি? প্রতিসম বলি। ওকে, তাহলে খেয়াল করো, এই যে প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি কি হয়? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়। এটাই হচ্ছে কি আমাদের শর্ত, যে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে? ওই ম্যাট্রিক্সটাই যদি আমরা পাই, তাহলে এটাকে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। সেটা কিরকম? আচ্ছা দেখো, একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝবা। ধরো আমি এই একটা ম্যাট্রিক্স আমি এরকম নিলাম যে -1 2 5 2 -5 0 5 0 3 একটা ম্যাট্রিক্স নিলাম আমি, বর্গ নিছি কেন? কারণ অবশ্যই আমাকে বর্গ লাগবে যদি আমি আকার সেম বানাতে চাই ট্রান্সপোজের পরে, ঠিক আছে, এই কারণে আর কি বর্গ নিলাম। 3/3 একটা ম্যাট্রিক্স। এখন এটাকে ট্রান্সপোজ করব, তাহলে দেখো এ ট্রান্সপোজ, তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি? যে -1 2 5 2 -5 0 5 0 3 ট্রান্সপোজ। ওকে, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? ট্রান্সপোজ এখনো করি নাই, এখন করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সারিতে কে আছে? -1 2 5। দ্বিতীয় সারিতে কে আছে সেটাকে আমি দ্বিতীয় কলামে লিখবো 2 -5 0। 3 নম্বর সারিতে কে আছে? 5 0 3, 3 নম্বর কলামে দিয়ে দিছি। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছি, ঠিক আছে। প্রথম সারিটা প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলামে নিয়ে নিচ্ছে। এখন ট্রান্সপোজ করার পর দেখো আমাদের আগেরটাই যে এর সাথে একটু মিলো, দেখো সাইজ তো মিলছে, 3/3 আছে। এখন দেখো ভিতরের সবগুলো সেম আছে, দেখছো ভিতরে যে সবগুলো সেম, এই যে -1 -1 2 2 5 5, দেখছো সবগুলো সেম। তার মানে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি অবশ্যই এ লিখতে পারবো। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করার পরেও ও নিজে মানে ও আর চেঞ্জ হচ্ছে না, এই আছে। তার মানে আমি এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো? কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। ওকে, বুঝা গেছে? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, তার মানে এটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছে এটা? একটু ঠিক করি। আচ্ছা, এখন তুমিও প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারবা, সেটা কিভাবে? খেয়াল করো, টেকনিকটা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে দেখো তুমি ম্যাট্রিক্সটাকে ঘুরাইতেছো, ঘোরানোর পরও কি তোমার সেম লাগবে না? ঠিক আছে, তাহলে এটা তুমি কিভাবে করবা ঘোরানোর পর যাতে সেম হয়? খেয়াল করো, মজার জিনিস দেখো, সেটা হচ্ছে গিয়ে একালি তো আছে। দেখো এইটা আর এইটা সেম হতে হবে, তারপরে এইটা আর এইটা সেম হতে হবে, তারপরে এইটা আর এইটা সেম হতে হবে, ঠিক আছে। মানে এই দুইটা যদি সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম, এই প্রধান কর্ণ তুমি এখানে তুমি যা ইচ্ছা তাই নিতে পারো, ওটা সমস্যা নেই। ওটা আমাদের যখন আমরা ট্রান্সপোজ করবো তার মধ্যে এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে।
তার মানে এই দুইটা সেম হতে হবে, এই দুইটা সেম, এই দুইটা সেম। যদি এরকম হয় তাহলে তাকে ট্রান্সপোজ করলে কিন্তু ওইটাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখবো? আচ্ছা, এই জায়গাটার নাম কি ছিল বলতো? এটা চেঞ্জ করে নেই। এই জায়গাটার নাম কি ছিল? এ, এটা হচ্ছে প্রথম সারি 2 নম্বর কলম 1 2। এইটা কি ছিল? এ 2 1। তারপরে দেখো এটা কি ছিল আমাদের? এ 1 3। এইটা কি ছিল? এ 3 1। তারপরে আরেকটা, এইটা কি ছিল? এ 2 3। এইটা কি ছিল? এ 3 2। তাহলে দেখছো এ 1 2 কার সমান? মানে এ 1 2 এর যে মান আর এ 2 1 এর মান, এই দুইটার মান সেম হতে হবে। আবার এ 3 1 এর মান, এ 1 3 এর মান, এই দুইটার মান সেম হতে হবে। আবার এ 3 2 আর এ 2 3 এই দুইটার মান সেম হতে হবে। তাহলে আলটিমেটলি সেটা কি হবে? প্রতিসম হবে। বোঝা গেছে? তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, এই যে এ আই জে ইকুয়ালস টু এ জে আই যখন আই নট ইকুয়ালস টু জে। আই আর জে এর মান যখন সমান না তখন এ আই জে ইকুয়ালস টু এ জে আই হবে। যেমন এ 1 2 এটা কার সমান হয়ে যাবে? এ 2 1। আবার এ 1 3 এটা কার সমান হবে? এ 3 1। আবার এ 2 3 এটা কার সমান হবে? এ 3 2। বুঝা গেছে? তাহলে এটা যদি হয় তখন সেটা কি হবে? প্রতিসম হবে। ক্লিয়ার? দেখো ওই জিনিসটা কিন্তু আমরা একটু আগে লিখছি। আর এই কোণা বরাবর তো আমার আই আর জে এর মান সমান। এটা হচ্ছে 1 1, এটা 2 2, এটা 3 3। সমান হলে তো হবে না। ঠিক আছে, সমান না হলেই 1 2 2 1 এর সমান হবে, 1 3 3 1 এর সমান হবে, আর 2 3 3 2 এর সমান হবে। মানে সমান বলতে বুঝাইছে আই জে এর মান আর কি, বুঝছো? মানে আই জে এর মান সমান হওয়া যাবে না, এই উপাদানগুলোর মান সমান হবে, তাহলে সেটা প্রতিসম হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরটাতে চলে যাই বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি বলছে? একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার ঋণাত্মক চিহ্নবোধক হলে তাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। ওকে, আচ্ছা, তার মানে আমি একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, সেটা কি হবে? ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। সেটা কিরকম? এই যে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। সেটা কিরকম? ধরো এখানে লিখি, আমি এই একটা ম্যাট্রিক্স আমি এরকম ভাবে নিলাম, ধরো 0 -2 3, তাহলে 2 0 5 -3 -5 0। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু ট্রান্সপোজ করে দিই। তো ট্রান্সপোজ যদি করি তাহলে কি আসবে? 0 2 -3 -2 0 -5 3 5 0, তাকে আমি ট্রান্সপোজ করব। আচ্ছা, তাহলে যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করব, তাহলে প্রথম সারিতে আছে এটাকে আমি প্রথম কলামে পাঠাবো, দ্বিতীয় সারিতে যে আছে দ্বিতীয় কলামে পাঠাবো, 3 নাম্বার সারিতে যে আছে 3 নাম্বার কলামে পাঠাইলাম। ঠিক আছে, এখন পাঠানোর পর দেখো তো সাইজ তো মিলছে, 3/3 3/3 আছে, কিন্তু ভিতরের উপাদানগুলো কি মিলছে? না, এর প্রথমটা মিলছে 0, কিন্তু দ্বিতীয়টা এখানে ছিল -2 আর আমার এখানে আছে +2, মিলে নাই। কিন্তু আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই, ম্যাট্রিক্স থেকে মাইনাস কমনের মানে কি? সবগুলো উপাদান থেকে আমাকে মাইনাসটা কমন নিতে হবে। তাহলে সবগুলো উপাদান থেকে আমি মাইনাস কমন নিই, তাহলে এটা কত হবে? 0 -2 3, এটা হবে 2 0 5, এখান থেকে মাইনাস কমন নিলাম, -3 -5 0। ঠিক আছে, এখন দেখো মাইনাস কমন নেওয়ার পর দেখো মিলে গেছে। ঠিক আছে, তার মানে এটাকে আমি বলতে পারি -a। তাহলে দেখো এই যে a ট্রান্সপোজ কার সমান? মাইনাস এর সমান আছে। তার মানে এটাকে আমি কি বলতে পারবো? কি ম্যাট্রিক্স? বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স, এখন কথা হচ্ছে তুমি তো প্রতিসম বানাতে পারবা কিভাবে? ওই যে a1 3 কার সমান? a3 1 এর সমান। এরপরে a1 2 কার সমান? a2 1 এর সমান। আবার a2 3 কার সমান? a3 1 এর সমান। এগুলো যদি সমান হয় আর প্রথম কর্ণ বরাবর তুমি যা ইচ্ছা তা নাও, তাহলে সেটা কি হয়ে যাবে? আমার প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। এখন বি প্রতিসম ম্যাট্রিক্স তুমি কিভাবে বানাবা? ঠিক আছে, আচ্ছা দেখো সেটা আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করছো যে প্রধান কর্ণের উপাদানগুলি কি? খেয়াল করছো?
প্রধান কর্ণের উপাদানগুলো কি সব 0 হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আগেটার মতো আমরা মিলানোর ট্রাই করি। ধরো এই যে এখানে কি আছে -2, এখানে +2, মানে 1 2 হচ্ছে আমাদের -2 আর 2 1 হচ্ছে +2। তারপরে এখানে হচ্ছে আমাদের 3 -3, তারপরে এখানে হচ্ছে 5 -5। তাহলে এখন এটাকে আমি কিভাবে মিলাবো? ঠিক আছে, দেখো এটাকে আমাদের কি A12, এটা আমাদের A21, তারপরে এটা হচ্ছে আমাদের A13, এটা আমাদের কি A31, তারপরে এটা আমাদের A23, এটা আমাদের A32। খেয়াল করছো? আচ্ছা, এখন দেখো তো A12 আর A21 কি এখন সমান? না, A12 -2 আর A21 তো +2, সমান তো না। কিন্তু আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে দেখো A12 equals to -A21, 12 এর মান কত? -2, 21 এর মান কত? +2। এই +2 রে তুমি যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে দেখো দুইটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, 12 আর 21 সমান হচ্ছে। এরপরে আবার A13, এটাকে দেখো আমরা বলতে পারি -A31, A13 এর মান কত? +3। আর A31 এর মান -3, যদি আমি এখানে আরেকটা মাইনাস দিয়ে গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? বুঝছো? আবার A23, এটা কার সমান? -A23 সমান, সরি 32, -A32 এটার সমান। তাহলে দেখো A23 তে কে আছে? 5, 32 তে আছে -5, তাহলে এটার সাথে তুমি যদি একটা মাইনাস গুণ করে দাও তাহলে তো +5 হয়ে যায়, মানে সমান হয়ে যায় দুইটা। বোঝা গেছে? তার মানে আমাদের এটা হতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা কি? প্রধান কর্ণ বরাবর শূন্য লাগবে। তার মানে প্রধান কর্ণ বরাবর কি আমাদের A11 = 0, A22 = 0, A33 = 0। বোঝা গেছে এটা? ক্লিয়ার? তাহলে আমরা সেটাকে বি প্রতিসম বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইটাই আইজে দিয়ে লেখা হয় কিভাবে? এই যে এ আইজে = 0, যখন আই আর জে সমান, তার মানে আই আর জে সমান মানে কি? যে A11 0, A22 0, তারপরে A33 0। ঠিক আছে, এটাই। আর এরপরে কি? এ আই জে ইকুয়ালস টু মাইনাস আই জে যখন আই নট ইকুয়ালস টু জে। তাহলে আই আর জে যখন সমান না, তার মানে কি হবে? যেমন A13 - A31, A12, আচ্ছা আগে 12 লিখি। A12 - A21, পরে A13 - A31, আবার A23 - A32। দেখো এই যে এটাই আই আর জে সমান না, তাহলে মানে আই আর জে সমান না হলে আমরা এটা লিখতে পারবো, এই ভ্যালুগুলো সমান হবে। আর যদি আই আর জে সমান হয়ে যায় তখন ওই যে আমাদের A11 এর ভ্যালু 0, A22 এর ভ্যালু 0, A33 এর ভ্যালু 0। এই যে আমরা এটাকে আই জে দিয়ে এভাবে লিখতে পারি। তার মানে এই যে এই দুইটা কন্ডিশন মিলে আমার কি নির্দেশ করে? ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে যদি এই কন্ডিশন দুইটা মানে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখলাম। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আপাতত এতটুকুই আমার দরকার। পরবর্তীতে আরো কিছু ম্যাট্রিক্স লাগে, সেটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, তো এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টে জানাও।
আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করেই আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কিছু গাণিতিক সমস্যা। ওকে, 1 নাম্বারটা দেখো কি বলছে, যে একালি দেখি। হ্যাঁ, যে একটা ম্যাট্রিক্স দিচ্ছে, ম্যাট্রিক্সটার ট্রেস কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে যেই ম্যাট্রিক্সটা দিছে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে বলো তো? বলো, ট্রেস কি ছিল? ট্রেস ছিল আমাদের প্রধান কর্ণের উপাদানের যোগফল। তাহলে এখন এটার কি কর্ণ আছে? না। কেন নাই? কারণ এটা তো বর্গ ম্যাট্রিক্স নেই। এই ম্যাট্রিক্সের আকার কত? 2টা সারি 3টা কলাম, 2/3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2/3। ক্লিয়ার? তার মানে এটার সলিউশন কি হবে? এটা হচ্ছে ট্রেস সম্ভব না। ট্রেস সম্ভব না, কারণ এটা তো বর্গই না। তাহলে আবার কিসের ট্রেস আসবে? ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখো কি বলছে, যে বি এত ম্যাট্রিক্সটি ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা তো আমাদের বর্গ ম্যাট্রিক্স 3/3, তার মানে এটার সবকিছু হবে আর কি, বের করা যাবে। তাহলে আমাদের ট্রেস কি হবে? ট্রেসকে আমরা এভাবে লিখতে পারি, ট্রেস অফ বি, ট্রিয়ার অফ বি। তাহলে ট্রেস কি? প্রধান কর্ণের উপাদানগুলি যোগফল, তার মানে 4 + 5 + 1 = 10। আর আমাদের মুখ্য পদ সেটা কি হবে? মুখ্য পদ কি ছিল? প্রধান কর্ণের উপাদানগুলির গুণফল। তাহলে 4 × 5 × 1, তার মানে হচ্ছে 20। আর মাধ্যমিক পদ, তাহলে মাধ্যমিক পদ ছিল গৌণ কর্ণের উপাদানগুলির গুণফল। তাহলে গৌণ কর্ণ কোনটা? এটা। তার মানে -3 × 5 × 2, তার মানে -30। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্নতে চলে যাই। কি বলছে? এত ম্যাট্রিক্সটি তৈরি করো যার ভুক্তিগুলো এত দ্বারা সংজ্ঞায়িত। ওকে, আচ্ছা, তার মানে দেখো i যে 2/3, তার মানে আমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে যার সারি কয়টা? 2টা, কলাম কয়টা? 3টা। ম্যাট্রিক্সটা বলছে এইটা দিয়ে সংজ্ঞায়িত। আচ্ছা, আগে উপাদানগুলি একটু দেখি তো কি কি হবে। দেখো, i এর মান কি কি হতে পারে? i এর মান হবে 1 আর 2, আর j এর মান 3টা না, 1 2 3। তাহলে আমরা i যদি 1 সেট করি, তাহলে j এর মান কি কি হতে পারে? 1 2 3। আবার i এর মান যদি আমরা 2 সেট করি, j এর মান কি কি হতে পারে? 1 2 3। তাহলে এইটাকে যদি আমরা বেস ধরি, মানে r এর মান 1 সেট করে j এর মান 1 2 3, তাহলে আমাদের কি কি আসবে বলো তো? a11, a12, a13। আর এইটা নিয়ে করলে কি আসবে? 21 22 23। তার মানে ম্যাট্রিক্সটাই হবে এরকম, বুঝছো? এখন এগুলোর মান বের করতে হবে আমাকে। তাহলে এগুলোর মান কিভাবে বের করব? দেখো, আমাকে দিয়ে দিছে যে aij, এটার মান হবে ½ মডুলাস i 2i - j। ঠিক আছে, তো বোঝা গেছে আমার কি বের করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা ক্লিয়ার করে ফেলি, জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি আর কি। তো এখন দেখো এই ভ্যালুগুলো বের করি, একেবারে ইজি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার প্রথমে কি লাগবে? আমার দিয়ে দিছে aij, এটা হচ্ছে আমাদের কত? ½ মডুলাস 2i - j, তাই তো? তাহলে a11 এটা কি হবে? তার মানে দেখো, i এর মান 1, j এর মান 1, তাহলে এটা হবে ½ মডুলাস 2 × 1 - 1। তাহলে আমাদের কি আসতেছে? 2 × 1 2 - 1, তাহলে ½ মডুলাস 2 - 1 মানে 1। 1 কে মডুলাস করলে কি আসে? 1, তার মানে ½। আবার a12 এটা হবে ½ মডুলাস 2 × 2 - 1। ঠিক আছে, কারণ কি i এর মান হচ্ছে গিয়ে 1, j এর মান 2, 2 উল্টা বসাইছি। i এর মান 1, j এর মান 2, তো তার মানে 2 × 1 - 2। আবার i লিখছি 2 × 1 - 2। ওকে, তাহলে এখন এটা করলে কি আসতেছে? ½ 2 - 2 0, 0 কে মডুলাস করলে 0, এটার সাথে ½ গুণ হয়ে 0ই হবে। ঠিক আছে, এরপরে আমার দরকার কি? a13।
তাহলে হাফ 2 into 1 minus 3, তাহলে হাফ। এখানে ক্যালকুলেট করলে কি আসবে? 2 minus 3 minus 1, minus 1 কে মোরলেস করলে কি আসে? +1 না? তার মানে হাফই হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো আমরা বের করলাম। এরপরে আমাদের লাগবে কি? a21, তাহলে a21 কি হবে? 1/2, 2 into 2 minus 1, তাহলে 4 minus 1 3, 3 কে মোরলেস করলে 3 মানে 3/2। তারপরে a22 হাফ 2 into 2 minus 2, তাহলে 4 minus 2, 2 কাটাকাটি করলে 1, এরপরে 2 3, তাহলে হাফ 2 into 2 minus 3, তাহলে হচ্ছে 4 minus 3 1, হাফই আসবে। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্স যেটাকে এভাবে লিখছে aij 2/3, তাহলে সেটা কি হবে? আমাদের a11 কত আসছে? 1/2, 1 to 0, 1/2, 21 আসছে 3/2, 1, 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, যে ম্যাট্রিক্সের 2টা সারি 3টা কলাম আছে। বুঝছো এটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। ওকে, 4 নম্বরটা কি বলছে? এত ম্যাট্রিক্সটি প্রতিসম হলে x এর মান কত? বাহ, দেখছো এটা কি ম্যাট্রিক্স? 2/2। এখন প্রতিসম হওয়ার জন্য কন্ডিশন লিখে দিয়েছিলাম, মনে আছে? যে কোনা বরাবর আমার যা ইচ্ছা তাই থাকুক, সমস্যা নাই। আমার কি হতে হবে প্রতিসম হওয়ার জন্য? এই যে aij equals to aji হবে। কখন? যখন i not equals to j, মনে আছে? ওকে, তার মানে খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে দেখো তো এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আমাদের 21, তাহলে a21 কার সমান হবে? a12 এর সমান হবে। তাহলে 21 এর ভ্যালু কত? x, 12 এর ভ্যালু কত? 7, তার মানে x এর মান 7, শেষ। ঠিক আছে, এমসিকিউ তো অনেক এগুলো আসে বেশি। ওকে, তার মানে x এর মান কত? x এর মান 7 হলে আমার এই ম্যাট্রিক্সটা কি হবে? প্রতিসম হবে। ওকে, আচ্ছা, এরপরে এটাতে আসে। কি বলছে? এত ম্যাট্রিক্সটি b প্রতিসম হলে a + b + c + d এর মান কত? আচ্ছা, b প্রতিসম, তাহলে b প্রতিসম হওয়ার শর্ত কি ছিল? একটা ছিল আমার aij, এটার ভ্যালু 0 হবে যখন i আর সমান j, মানে প্রধান কর্ণ বরাবর 0। ঠিক আছে, আরেকটা ছিল, সেটা কি? aij equals to -aji হবে কখন? যখন i not equals to j, মনে আছে? আচ্ছা, তার মানে দেখো তো, এই যে এই জায়গাটা কি আমাদের 1 1, এই জায়গাটা আমাদের 2 2, এই জায়গাটা হচ্ছে আমাদের 3 3। তাহলে এখানে কি i আর যে সমান না, তার মানে এই যে এর মান কত বলো তো? বুঝছো? এর মান কত হবে? 0, b এর মান 0, c এর মান 0, কারণ প্রধান কর্ণের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে ডিটা দেখো, ডি, তাহলে এ আমাদের এটা কি আছে? যে 1 3 না? তাহলে a13 কার সমান হবে? -a31 এর সমান না? -a31, আচ্ছা, -a31, এই যে আমার তো এটাই বলতেছে। ঠিক আছে, তাহলে 1 3 এর মান তো ডি, -31 এর মান কত? তাহলে 31 কোনটা? 3 নাম্বার সারি, এই যে 31 হচ্ছে কি এটা, এটা ভ্যালু হচ্ছে -5, তার মানে ডি এর ভ্যালু কত? +5। ঠিক আছে, তাহলে এখন যদি আমি যোগ করে দিই, তাহলে a + b + c + d কি হবে? 0 + 0 + 0 + 5, অ্যান্সার হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা আর একটু সময় নিব। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ওকে, এটা করলেই শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করে? দেখো, দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। আচ্ছা, তাহলে শর্তটা কি? দুটি ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে যদি তাদের আকার একই হয়। তার মানে যোগ বিয়োগ করার শর্ত কি? তাদের কি হতে হবে? তাদের আকার সেম হতে হবে। সেম না হলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। ওকে, আচ্ছা,
আচ্ছা, এরপরে কি দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল হবে তাদের অনুরূপ উপাদানগুলির যোগফল বা বিয়োগফলের সমান। সেটা কি? আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের আকার কত? 2/2। বি ম্যাট্রিক্সের আকার 2/2। ওকে, তাহলে আকার কি সেম আছে না? তার মানে এই দুইটার মধ্যে কি করা যাবে? এ আর বি ম্যাট্রিক্সের মধ্যে যোগও করা যাবে, বিয়োগও করা যাবে। আচ্ছা, সেটা আমরা দেখি। যেমন যে এ প্লাস বি, তাহলে দেখো যে এ ম্যাট্রিক্সটা লিখছি, বি ম্যাট্রিক্সটা লিখছি। এখন কি বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগ মানে কি? অনুরূপ উপাদানগুলির যোগফল, বিয়োগ মানে অনুরূপ উপাদানগুলির বিয়োগফল। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে? এ, আর এই দ্বিতীয় বি ম্যাট্রিক্সের প্রথমে কি আছে? ই। এই যে এ প্লাস ই, বি প্লাস এফ, সি প্লাস জি, আর ডি প্লাস এইচ। শেষ, মানে যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার এ প্লাস বি ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে বিয়োগের জন্য সেম, জাস্ট মাঝখানে মাইনাস হবে। ওকে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা, তাহলে এখন আমরা এই যোগ বিয়োগ নিয়ে কিছু প্রবলেম সলভ করি, তাহলেই আমরা আমাদের আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমার এখানে এ ম্যাট্রিক্স দিছে, বি ম্যাট্রিক্স দিছে, সি ম্যাট্রিক্স দিছে। তাহলে এ ম্যাট্রিক্সের আকার কত? আমি ছোট্ট করে আকারগুলো লিখে দিই। এ ম্যাট্রিক্সের আকার কত? 2/2। বি ম্যাট্রিক্সের আকার কত? সারি কয়টা আছে? দুইটা। কলাম কয়টা? তিনটা। এটা কিন্তু আমাদের 2/3, দুইটা সারি তিনটা কলাম, আর এটা কিন্তু আমাদের 2/2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে a প্লাস বি ইকুয়ালস টু হোয়াট। এখন a প্লাস বি কি, a এবং b কে যোগ করা যাবে? দেখো তো, a ম্যাট্রিক্সের আকার 2/2, b ম্যাট্রিক্সের আকার 2/3, আমার তো আকার মিলে নাই। তার মানে 1 নম্বর অ্যান্সার হবে a প্লাস বি সম্ভব না। ঠিক আছে, a প্লাস বি সম্ভব না, কারণ আকার সেম না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বি প্লাস সি, সেম। বি প্লাস সি কিনা? সম্ভব না, কারণ আকার সেম না। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, এটা আমাদের কি বলছে? 3 নাম্বারটা বলছে এ প্লাস সি, তাই তো? এ প্লাস সি, তাহলে এটা আমরা করে ফেলি। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে দিই, -1 2 -3 4 প্লাস সি হচ্ছে আমাদের 2 3 -1 0। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? -1 প্লাস 2, 2 প্লাস 3, -3 প্লাস -1, 4 প্লাস 0। তাহলে যোগ করলে কি আসতেছে? 1 5 -3 -1 -4 4। এটাই হচ্ছে আমার এ প্লাস সি। ক্লিয়ার? বুঝছো এটা? আচ্ছা, এরপরে বলছে আমাদের 3b। আচ্ছা, তাহলে বি ম্যাট্রিক্সটা বলছে কি? 4 -1 0, 2 -3 -2। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা, বি ম্যাট্রিক্সটা আমাদের কি বলছে? 4 -3 0 -1 0, 4 -1 0, আর একটা হচ্ছে 2 -3 -2। কি হলো? ডাটাবেস ব্যাকআপ। আচ্ছা, এটা চলে গেছে। আচ্ছা, তাহলে 3b এটা বের করতে বলছে। তার মানে কি 3 ইন্টু পুরাটা 4 -1 0 2 -3 -2। এটা মাঝখানে গুণ চিহ্ন না দিলেও হয়, দিলাম না, যাও। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দিয়ে গুণ করার মানে হচ্ছে সবগুলো উপাদানকে ওই স্কেলার দিয়ে গুণ করা। তার মানে 3 আমি সবার সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হবে? 12 -3 0 6 -9 -6। শেষ, এটাই আমাদের 3b। ক্লিয়ার? বুঝছো এটা? আচ্ছা, এরপরের প্রশ্নটা কি ছিল? c - 2a ইকুয়ালস টু হোয়াট। তাহলে c ছিল আমাদের 2 3 -1 0। এখানে করে ফেলি। ফার্স্ট নাম্বারটা চাইছি কি? c - 2a। তাহলে c কি ছিল আমাদের? 2 3 -1 0। আচ্ছা, 2 3 -1 0 -1 2 -3 4, -2 ইন্টু -1 2 -3 4। এই জিনিসটা বের করতে বলছে। তাহলে এখন এটা থাকুক 2 3 -1 0 মাইনাস, আগে 2 দিয়ে গুণ করে দিই ভিতরে। তাহলে কি হবে? -2 4 -6 8।
বুঝছে এটাই যে সামনে 2 আছে না, দেখো 2 দিয়ে ভিতরে গুণ করে দিছি, তাহলে মাইনাসটা পরে থাকবে, পরে আছে। এখন এই দুইটাকে মাইনাস করলেই হয়ে যাবে। তাহলে এই দুইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কি আসবে, দেখো 2 মাইনাস মাইনাস 2, তারপরে 3 মাইনাস 4, মাইনাস 1 মাইনাস মাইনাস 6, 0 মাইনাস 8। তার মানে আমাদের কি আসতেছে, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 6, তার মানে 5, আর এটা মাইনাস 8। ক্লিয়ার? বুঝছে এটা? ওকে, আচ্ছা। এরপরে আমাদের পরের প্রশ্নটা ছিল কি 5a মাইনাস 2c। আচ্ছা 6 নম্বরটা, সেটা কি 5a মাইনাস 2c। তাহলে 5 আমাদের a ছিল মাইনাস 1, 2 মাইনাস 3, 4 মাইনাস 2, c ছিল 2, 3 মাইনাস 1, 0। একই প্রসেস। তাহলে প্রথমে এটাকে 5 দিয়ে গুণ করো, মাইনাস 5, 10 মাইনাস 15, 20, মাইনাস 2 দিয়ে গুণ করলে, মানে 2 দিয়ে গুণ করো, মাইনাস 2 না, যদি মাইনাস 2 দিয়ে গুণ করো তখন কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? শুধু 2 দিয়ে গুণ করো, তাহলে 4, 6 মাইনাস 2, 0। ওকে, এখন যদি বিয়োগ করো তাহলে দেখো আমি একবারে করে ফেলি, ঠিক আছে? তাহলে মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 9 হয়ে যাবে, 10 মাইনাস 6 4 হয়ে যাবে, মাইনাস 15 মাইনাস মাইনাস 2 তাহলে প্লাস, তাহলে মাইনাস 13 হয়ে যাবে, আর 20 মাইনাস 0 20 হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো এটা? আচ্ছা, এরপরে কি বলছে, 3a প্লাস 2b মাইনাস 5c ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা খেয়াল করো, 3a 2b 5c চাইছে। আচ্ছা এখন আমি তো 3a বের করতে পারবো, 2bও বের করতে পারবো, 5c বের করতে পারবো, কিন্তু এই যে এর সাথে b বা এই 3 এর সাথে 2b কি যোগ বিয়োগ করা যাবে? যাবে না, আকার চেন না, বুঝা গেছে? আবার ওইটার সাথে মানে এই b এর সাথে আবার c এর আবার যোগ বিয়োগ করা যাবে না, আকার সেম না। তার মানে এটা এই 7 নাম্বারটার অ্যান্সার কি হবে? এটা সম্ভব না, কারণ a b c ম্যাট্রিক্সের আকার সেম না, ঠিক আছে? তার মানে 7 নাম্বার অ্যান্সার আমি কি লিখতে পারি, 3a plus 2b, 3a plus 2b minus 5c, minus 5c সম্ভব না। ক্লিয়ার? কারণ এ বি সি ম্যাট্রিক্সের আকার সেম না, এই কারণে সম্ভব না। ওকে, আচ্ছা। এরপরে দেখো 8 নাম্বারটা কি বলছে, যে b ইকুয়ালস টু এত হলে 3a plus 2b minus 5c equals to, হ্যাঁ দেখো এখন আমাদের b কিন্তু আমরা এটা ইউজ করবো না, এখন এই অঙ্কটার জন্য আমাদের নতুন b দিয়ে দিছে। এখন এই b এর আকার কত? 2/2 না? তাইলে এখন কিন্তু এটা যোগ বিয়োগ করা যাবে, কারণ a ও 2/2, b ও 2/2, c ও 2/2। ওকে, তাহলে 4 2 minus 1 3, তাহলে ঠিক আছে। 8 নাম্বারটা করি, তাহলে b আমাদের বলে দিছে 4 2 minus 1 3 মাইনাস 3 মনে হয় সম্ভবত, -1 -3, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলছে কি 3a প্লাস 2b মাইনাস 5c। তাহলে 3 এ কত ছিল? এ ছিল আমাদের -1 -3 2 4, -1 -3 2 4, 2 b আমরা পেলাম এই যে এটা, আর প্যাকেটটা একটু বড় দেই, 4 2 -1 -3 minus 5, c আমরা কি পেলাম, সরি c তো ছিলই আগে, সেটা কি কোথায়, 2 3 -1 0, 2 3 -1 0। ওকে, আচ্ছা তাহলে জাস্ট নরমাল যোগ বিয়োগ আর কি, 3 দিয়ে গুণ করো, -3 6 -9 12, 2 দিয়ে গুণ করো 8 -2, তাহলে এটা হচ্ছে 4 -6, 5 দিয়ে গুণ করো তাহলে এটা হচ্ছে 10 15 -5 0, জাস্ট যোগ বিয়োগ, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারো -3 প্লাস 8 -10, পরে 6 প্লাস -2, 6 প্লাস -2 -15, এরপরে -9 প্লাস 4
মাইনাস মাইনাস 5, এরপরে হচ্ছে 12 প্লাস মাইনাস 6 মাইনাস 0। বুঝছো? এই যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে চতুর্থটা আর কি, মানে মাঝখানে প্লাস মাইনাস যা আছে এই করছে আর কি। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট কি পাবো? তাহলে প্লাস 5 মাইনাস 5 মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস 11, আর এইটা হচ্ছে আমাদের প্লাস 5, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 6। ঠিক আছে, যোগ ঠিক আছে। 5 মাইনাস 5 ঠিক আছে, 4 মাইনাস 11 ঠিক আছে, প্লাস হয়ে যাবে প্লাস 9 0 আর 6। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, বুঝছো এটা? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দেই, তাহলে সেটা হচ্ছে, এটা লিখে দিই, সেটা হচ্ছে খেয়াল করো যে আমরা যে যোগ বিয়োগ করলাম, যেমন দেখো যে a প্লাস সি যোগ করছি, a প্লাস সি এর আকার কত আসছে? 2/2 না? 2/2। ঠিক আছে, আমাদের a এর আকার কত ছিল? 2/2। সি এর আকার কত ছিল? 2/2। বুঝছো? তার মানে যোগ বা বিয়োগ করলে আকারের কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে নতুন ম্যাট্রিক্সের আকার কি হয়? আগের ম্যাট্রিক্সগুলোর আকারের সমান হয়। তাহলে এই জিনিসটা মনে রাখবা, দুটি ম্যাট্রিক্স লিখে দিই যে দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করলে আকারের পরিবর্তন হয় না। ঠিক আছে, বা যোগ বা বিয়োগ করলে নতুন ম্যাট্রিক্সের আকার হবে, নতুন ম্যাট্রিক্সের আকার হবে আগের ম্যাট্রিক্সগুলির সমান, আগের ম্যাট্রিক্স গুলির সমান। আগের ম্যাট্রিক্স গুলির সমান। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা, তাহলে এখন আমাকে একটু জানাও যে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছো যে জিরো ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স দুইটি স্পেশাল ম্যাট্রিক্স, কিন্তু এদের রিয়েল ডিফারেন্স কি? আচ্ছা, আমি একটু জিরো ম্যাট্রিক্সে যাই। কোথায়? আচ্ছা, জিরো ম্যাট্রিক্স কি ছিল? জিরো ম্যাট্রিক্স ছিল একটা ম্যাট্রিক্সের ভিতরে সবগুলো উপাদান হবে শূন্য। ঠিক আছে, আর আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ছিল? আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল যে, কোথায় দেখাই, এই যে পাশেই তো ছিল। আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল প্রধান কর্ণ বরাবর হবে 1, বাকি সবগুলো শূন্য। দুইটা সেম কেমনে বলো? বুঝছো? জিরো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান হয় শূন্য, আর আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি ছিল? যে কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর 1, মানে বর্গ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর 1, বাকি সবগুলো উপাদান শূন্য। এটা ছিল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখন দুইটা কি সেম? একটার মধ্যে সবগুলো উপাদান শূন্য, একটার মধ্যে প্রধান কর্ণ বরাবর 1, বাকিগুলো শূন্য। দুটো তো সেম না। বুঝছো?
আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, দেখি ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। তো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে নেক্সট ক্লাস জয়েন করার পূর্বে অবশ্যই এই ক্লাসটা দেখে আসবা, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস বুঝতে আরো ইজি হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।